রাতে ট্রেনের চাকার সেই একটানা ছান্দিক শব্দ, ঝিকঝিক ঝিকঝিক, নির্জন কামরাটিতে এক অদ্ভুত সম্মোহন তৈরি করছিল। জানালার বাইরে নিকষ কালো অন্ধকার, মাঝে মাঝে দু একটা জোনাকির আলো বা দূরের কোনো গ্রামের টিমটিমে বাতি চোখের পলকেই হারিয়ে যাচ্ছে। ট্রেনের কামরায় আবঝা হলুদ আলোটা ভোল্টেজ ওঠানামার কারণে মাঝে মাঝেই কাঁপছে। রায়ানের হাতে ধরা সেই বিয়ের কার্ডটা সাধারণ কাগজের নয়, কেমন একটা খসখসে চামড়ার মতো অনুভূতি। লাল কালি দিয়ে লেখা, শালবনী গ্রামে সুমিতের বিবাহ উৎসবে আপনার উপস্থিতি একান্ত কাম্য। সুমিত ওর কলেজ জীবনের সব থেকে কাছের বন্ধু ছিল। দীর্ঘ 10 বছর পর হঠাৎই নিমন্ত্রণ। কার্ডটা পাওয়ার পর রায়ান কেন যেন না বলতে পারেনি। যদিও শালবনী জায়গাটা ঠিক কোথায় সেটা ম্যাপেও ভালো করে খুঁজে পাওয়া যায় না। শুধু এইটুকু জানা গেছে, এটা জঙ্গলমহলের অনেক গভীরে একটা আদিবাসী গ্রাম। ট্রেনের এই কামরায় রায়ান একাই ছিল। ঘড়িতে রাত 2টো। ঠিক এই সময় কামরার ভারী স্লাইডিং দরজাটা খুলে গেল। ভেতরে পা রাখল এক তরুণী। পরনে গাঢ় রক্তবর্ণের একটি শাড়ি, আদিবাসী কায়দায় পরা। তার গলায় বড় একটা রূপোর হাঁসুলি, হাতে ভারী কঙ্কন। মেয়েটির গায়ের রং যেন আগুনের শিখার মতো উজ্জ্বল। লম্বা চুলগুলো পিঠের ওপর ছড়ানো, আর সেই চুল থেকে চুইয়ে পড়ছে বৃষ্টির জল। কামরার নিস্তব্ধতা ভেঙে মেয়েটি ঠিক রায়ানের সামনের সিটে এসে বসল। তার চোখের মণিদুটো সাধারণ কালো নয়, বরং হালকা নীল রঙের এক মায়াবী আভা ছড়াচ্ছে। মেয়েটি রায়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়াবী হাসি হাসল। রায়ান খানিকটা অস্বস্তি আর খানিকটা মুগ্ধতা নিয়ে তার দিকে তাকালো। আপনিও কি শালবনী যাচ্ছেন? মেয়েটির কণ্ঠস্বর যেন কোনো পাহাড়ি ঝর্ণার একটানা শব্দ। রায়ান একটু আমতা করে বলল, হ্যাঁ, সুমিতের বিয়েতে। আপনিও কি ওখানেই থাকেন? মেয়েটি জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি ওখানেই জন্মেছি, ওখানেই বড় হয়েছি। শালবনী খুব সুন্দর জায়গা রায়ান, কিন্তু ওই জঙ্গলের ভেতর একবার ঢুকলে সময় থমকে যায়, মানুষ আর ফিরতে চায় না। রায়ান অবাক হল, মেয়েটিও নাম জানল কি করে? ও তো নিজের নাম বলেনি। কিন্তু মেয়েটির মোহময়ী রূপ আর তার কথা বলার ধরন রায়ানকে এমন এক ঘোরের মধ্যে নিয়ে গেল যে সে আর প্রশ্ন করতে পারল না। কামরার ভেতরে মহুয়া ফুলের এক তীব্র মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। মেয়েটি রায়ানের একটু কাছে সরে এলো। তার বরফ ঠান্ডা হাতের ছোঁয়া যখন রায়ানের হাতে লাগল, রায়ান এক মুহূর্তের জন্য শিউরে উঠল, কিন্তু পরক্ষণেই এক গভীর রোমাঞ্চ অনুভব করল। মেয়েটি যেন এক রহস্যময়ী রূপকথা, যে এই অন্ধকার রাতে ট্রেনের কামরায় অবতীর্ণ হয়েছে। হঠাৎ এক প্রচণ্ড শব্দে ট্রেনের ব্রেক কষল। ট্রেনের কামরার আলো নিভে গেল। বাইরে থেকে ভেসে এলো অসংখ্য মানুষের ফিসফিসানি। রায়ান জানালার কাঁচ দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল। বিদ্যুৎ চমকাতেই সে দেখল রেল লাইনের দুপাশে শয়ে শয়ে লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে। রায়ান চিৎকার করতে গেল, কিন্তু মেয়েটি তার মুখ চেপে ধরল। চুপ করো রায়ান, ওরা শালবনীর প্রহরী। ওদের চোখে পড়লে তুমি আর কোনোদিন মানুষের জগতে ফিরতে পারবে না। ট্রেন আবার চলতে শুরু করল। স্টেশনে যখন পৌঁছল, তখন চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। শালবনী স্টেশন বলতে শুধু একটা ভাঙা প্ল্যাটফর্ম। মেয়েটি রায়ানকে হাত ধরে নামিয়ে আনল। শুরু হলো জঙ্গলের পথ। চারদিকে বিশাল বিশাল শাল আর মহুয়া গাছ। বনের গভীরে কোথাও মাদল বাজছে, ডুম ডুম ডুম, একটানা ছন্দের আওয়াজ। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে রায়ান দেখল মেয়েটির পায়ের নিচে শুকনো পাতা মরমর করছে না, সে যেন মাটির ওপর দিয়ে ভেসে চলেছে। রায়ান বারবার টর্চ জ্বালাতে চাইল, কিন্তু প্রতিবারই টর্চটা দপ করে নিভে যাচ্ছে। আমার হাত ধরো রায়ান, ভয় নেই, আমি তোমাকে তোমার বন্ধুর কাছে নিয়ে যাব। মেয়েটির স্পর্শ এখন আরো বেশি শীতল, যেন কোনো মৃত মানুষের স্পর্শ।
কিন্তু রায়ান তখন সেই মায়াবী রূপসীর মোহে পুরোপুরি আচ্ছন্ন। সে যেন নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছে। একসময় জঙ্গল শেষ হলো। সামনে মশালে আলোকিত এক বিশাল ময়দান। শত শত আদিবাসী মানুষ সেখানে নাচছে, কিন্তু তাদের মুখগুলো কেমন যেন অস্পষ্ট, যেন কুয়াশা দিয়ে তৈরি। ময়দানের ঠিক মাঝখানে একটা বিশাল বটগাছ, তার নিচে বিয়ের মণ্ডপ। সেখানে আগুনের কুণ্ডলি জ্বলছে। সুমিত সেখানে বসে আছে, কিন্তু তার পরনে বরের পোশাক নয়, বরং বলির পশুর মতো সাদা কাপড়। সুমিতের চোখ দুটো স্থির, সে যেন কোনো গভীর ঘোরে আচ্ছন্ন। রায়ান দৌড়ে সুমিতের কাছে যেতে চাইল, কিন্তু গ্রামের মোড়ল তার পথ আটকাল। বৃদ্ধ মানুষটি একজন বৃদ্ধ মানুষ, তার শরীর জুড়ে অদ্ভুত সব উল্কি। বৃদ্ধ হাসলেন। এসেছ বাছা, আমরা তোমার জন্যেই অপেক্ষা করছিলাম। সুমিত তো কেবল মাধ্যম ছিল তোমাকে এখানে ডেকে আনার জন্য। রায়ান চিৎকার করে বলল, আপনারা কি বলছেন? সুমিত কোথায়? ওর বিয়ে কোথায়? বৃদ্ধ মোড়ল মণ্ডপের দিকে আঙুল তুললেন। সেখানে কোণে বসে আছে। কোণে তার ঘোমটা সরাতেই রায়ানের হৃৎপিণ্ড যেন থমকে গেল। এ তো সেই ট্রেনের মেয়েটি, কিন্তু এখন তার রূপ পাল্টে গেছে। তার ডানা গজিয়েছে, পিঠের দুপাশ দিয়ে দুটি বিশাল কালো পাখা। তার নখগুলো এখন তলোয়ারের মতো ধারালো। মেয়েটি হাসল। রায়ান, শালবনীতে বিয়ের অর্থ ভালোবাসা নয়, এখানে বিয়ের অর্থ হলো আত্মার উৎসর্গ। সুমিত 10 বছর আগেই এই জঙ্গলে প্রাণ হারিয়েছিল। সে আজ তোমার জন্য এখানে ফিরে এসেছে, যাতে তুমি আমাদের এই উৎসব পূর্ণ করতে পারো। সুমিত ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার শরীর থেকে তখন পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। সে রায়ানের দিকে তাকিয়ে একটা অমানুষিক স্বরে বলল, বন্ধু, তুই এসেছিস বলে আমি আজ মুক্তি পাব। এখন থেকে তুই হবি এই মায়া পাহাড়ের নতুন প্রহরী। রায়ান বুঝতে পারল সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। সে পেছন দিকে ছুটতে শুরু করল, কিন্তু জঙ্গল এখন তাকে পথ দিচ্ছে না। গাছগুলো যেন জীবন্ত হয়ে তাকে জড়িয়ে ধরতে চাইছে। মাদলের শব্দ এখন আরো তীব্র, যেন তার কানের পর্দা ফেটে যাবে। মেয়েটি আকাশ থেকে উড়ে এসে রায়ানের সামনে দাঁড়ালো। তার সেই নীল চোখ দুটো এখন আগুনের মতো লাল। কোথায় পালাবে রায়ান? এই বনের প্রতিটি ঘাস, প্রতিটি পাতা এখন তোমার স্বাদ নিতে চায়। তুমি আজ থেকে আমাদের রাজকন্যের সঙ্গী। রায়ান শেষবারের মতো চিৎকার করে জ্ঞান হারালো। পরদিন সকালে শালবনী স্টেশনে রেলের লাইন মেরামতের কর্মীরা একটা ব্যাগ পড়ে থাকতে দেখল। ব্যাগের ভেতর একটা ডায়েরি আর একটা পুরনো ছেঁড়া বিয়ের কার্ড, কিন্তু কোনো মানুষের চিহ্ন সেখানে নেই। আশেপাশে বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া ঝর্ণার জলে শুধু একজোড়া জুতো ভাসছে। গ্রামবাসীরা বলে, পূর্ণিমা রাতে আজও শালবনী জঙ্গল থেকে একটা ডায়েরি পড়ার শব্দ শোনা যায়, আর মাঝে মধ্যে নির্জন ট্রেনের কামরায় এক যুবককে দেখা যায় যে তার হবু স্ত্রীর সাথে কথা বলে চলেছে। কিন্তু সেই যুবককে সাধারণ মানুষ দেখতে পায় না। সে এখন শালবনীর কুয়াশার অংশ হয়ে গেছে। জঙ্গলমহলের সেই অন্ধকার এখনো কাটেনি। সুমিতের ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যে একবার শালবনীর নিমন্ত্রণ গ্রহণ করে সে আর কোনোদিন নিজের ঠিকানায় ফিরতে পারে না। রায়ান কি সত্যিই মারা গেছে, নাকি সে এখন অন্য কোনো জগতের বাসিন্দা? শালবনী স্টেশনের সেই পরিত্যক্ত প্ল্যাটফর্মে আজও মাঝরাতে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে, যার হাতে থাকে একটা লাল রঙের বিয়ের কার্ড। সে হয়তো নতুন কোনো অতিথির অপেক্ষায় আছে। গল্পের শেষ কোথায় কেউ জানে না। হয়তো জঙ্গলই তার শেষ গন্তব্য, অথবা এক নতুন রহস্যের শুরু। কারণ শালবনী গ্রাম যেমন ম্যাপে নেই, তেমনি এর থেকে ফেলার পথ কোনো জীবিত মানুষের জানা নেই।
রাতের অন্ধকার যত বাড়ে, মাদলের শব্দ তত স্পষ্ট হয়ে ওঠে, আর সেই শব্দের সাথে মিশে থাকে এক করুণ আর্তনাদ, যা বাতাসের সাথে মিলিয়ে যায় গহীন অরণ্যে। কেমন লাগলো আমাদের আজকের বিশেষ নিবেদন শালবনীর নিমন্ত্রণ? গল্পের শেষ টুইস্টটি কি আপনি আন্দাজ করতে পেরেছিলেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনাদের উৎসাহই আমাদের নতুন নতুন রহস্যময় গল্প লিখতে সাহায্য করে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর লস্ট টেলসের রহস্যময় পরিবারের সদস্য হতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক লোমহর্ষক পর্বে। শুভরাত্রি। We lost health. শালবনীর নিমন্ত্রণ, এক অভিশপ্ত রাতের ট্রেন। নিশুতি রাতে ঝিকঝিক সুরে কে আসেছে না কামরায়, লাল শাড়ি আর উপর হাসুলি, মায়া মাখা তার ইশারায়। শালবনী পথ ডাকে তোমায় মহুয়া ফুলের গন্ধে, ফেরা হবে না আর কোনোদিনও এই মায়াবী ছন্দে। বুকের ভেতর দুরু দুরু কাঁপন, কার্ডে লেখা কার নাম, পুরনো বন্ধু ডাকছে আমায়, দিতে হবে কার দাম। জানালার পাশে ছায়া মূর্তিরা কার অপেক্ষায় দাঁড়িয়ে, অন্ধকার কি গিলে খাবে আজ সব পরিচয় ছাড়িয়ে। বরফ শীতল হাতের ছোঁয়া আর হিম করা হাসি, বট গাছ তলে মশাল জ্বলছে, আমি যে তোমার উদাসী। বনের লতা জড়িয়ে ধরবে, গাছেরা বলবে কথা, আজ হবে এই রক্তের বিয়ে, মিটবে প্রাণের ব্যথা। শালবনীর এই জঙ্গল জুড়ে কেবলই মায়ার খেলা, নিমন্ত্রণ নয় এটি যে বলি, শেষ হওয়ার এই বেলা। ম্যাপে নেই যে গ্রামখানি, সেখানে তোমার ঘর, তুমিও এখন বনের অংশ, তুমিও হলে আজ পর। ইউবির শব্দ, রিমঝিম, পায়ের পাতা কি মাটিতে পড়ে, নাকি শূন্যে ভাসে অভিশপ্ত সেই দিন। ঘুমটা সরলে দেখবে যারে, সে তো মানবী নয়, সে যে অন্য পারে। আসরায়া আসো। শালবনীতে ফেরার কোনো পথ নেই, এখানে শুধু অপেক্ষার শেষ আছে। অপেক্ষা কেবলই তোমার জন্য।